নমস্কার। গল্পের গ্রামোফোন চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন শৈবাল চক্রবর্তীর লেখা গল্প অনুচিত পরিণতি। গল্পটি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তাহলে প্রতিবারই আপনারা নিত্য নতুন গল্পের নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাবেন। পুরনো 3 তলা বাড়িটা যিনি কিনলেন, পয়সা ছাড়া রুচিও যে তার আছে 2-4 দিনের মধ্যেই তা বুঝতে পারা গেল। আগে মালিকের অবহেলায় বাড়ির লাগোয়া বাগানে ঝোপঝাড় জন্মেছিল, পাঁচিলে দেখা গিয়েছিল ফাটল। 3 দিনের মধ্যে সেসব সাফ এবং মেরামত হয়ে নতুন রং লাগানো শুরু হলো বাড়িটায়। আমি এ বাড়ির 1 তলার বাসিন্দা। কম বেশি 30 বছরের বাস আমার এখানে। নতুন মালিক খবর পাঠিয়েছিলেন যে আমার অংশটাও রং করে দিতে চান তিনি। এর জন্য কষ্ট করে আমাকে দোতলায় উঠে যেতে হবে দিন কয়েকের জন্যে। আমি রাজি হইনি। এমনিতেই আমি আলসে মানুষ। তারপর বছর 2 আগে স্ত্রী বিয়োগের পর থেকে আরো জবুথুবু হয়ে পড়েছি। 2 বছর বাকি ছিল চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার। সেখান থেকেও স্বেচ্ছা অবসর নিয়ে বাড়িতে বসে আছি হাত পা গুটিয়ে। নতুন মালিকের লোককে বলেছিলাম, আমি বেশ আছি বাপু, যে কদিন আছি এই পুরনো দেয়ালই আমার ভালো। লটবহর নিয়ে ওপরে ওঠার ঝক্কি পোহানো আমার সামর্থ্যে কুলোবে না। মনে মনে বলি, যদি ভদ্রলোক আমাকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেন তবেই আমি নড়ছি, নইলে নয়। শুনেছিলাম নতুন মালিকের নাম কিরণ বসু। ভেবেছিলাম নামের মাঝখানে কুমার বা শঙ্কর এসব ইচ্ছে করে বর্জন করেছেন তিনি। কিন্তু তিনি যে মহিলা তা জানতে পারি তার সশরীরে আবির্ভূত হওয়ার দিনই। বিস্ময় শুধু সেখানে নয়, দ্বিতীয় ধাক্কাটা আসে মহিলার রূপ দর্শনে। আত্মীয়ের মোটর থেকে নেমে বাড়ির সামনে যখন দাঁড়ালেন তখন জানালা দিয়ে এক ঝলক দেখে চোখে পলক পড়েনি আমার। সাদা মসলিনের শাড়ি পরনে, রেশমের মতো চুল অবহেলা ভরে পেছনে টেনে বাঁধা, গায়ে গয়না প্রায় নেই, কিন্তু বর্ণ এমনই সুন্দর যে কোনো অলংকার সেখানে কেবল বাহুল্য নয়, হয়তো বেমানান ঠেকত। সঙ্গে আত্মীয় যারা এসেছিলেন সকলেই তরুণ বয়সী, কেউ ভাইপো, কেউ বা ভাগ্নি। তারা গাড়ি থেকে নেমে কুলিদের দিয়ে হইচই করে মালপত্র ওপরে তুলতে তুলতে সকাল থেকে দুপুর গড়িয়ে যায়। বিকেলের দিকটা বাড়িটা ঝিমিয়ে আসে। আমার নিত্যসঙ্গী মাধবচন্দ্রের মুখে শুনতে পায় মহিলা দোতলা 3 তলা নিয়ে থাকবেন। দোতলায় শোয়া বসা, 3 তলায় রান্না এবং খাওয়ার ব্যবস্থা হতে যাচ্ছে। ভদ্রমহিলার বিশেষ পছন্দ হয়েছিল দোতলার দক্ষিণের সরু বারান্দা এবং 1 তলার বাগান। নইলে এই গলির মধ্যে পুরনো বাড়ি কেউ 5 লাখে কেনে? 1 তলাটা আমার দখলে থাকায় উনি দামে কিছু সুবিধে পেয়েছিলেন। আগের মালিক আমাকে 1 তলাটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এর জন্য আমাকে কিছু টাকাও দিতে চেয়েছিলেন। আমি রাজি হইনি। 30 বছর ধরে একজনের সঙ্গে এই বাড়িতে বসবাসের স্মৃতি এমন ভাবে জড়িয়ে আছে যে লক্ষ টাকার বিনিময় তা থেকে দূরে যেতে মন চায়নি আমার। তখন ভেবেছিলাম আর কদিনই বা আয়ু, বাকি কটা দিন এখানেই কাটিয়ে দেওয়া যাবে।
সংসারে যে মানুষ একেবারে একা, তার বেঁচে থাকা নিয়ে ভাবনা যেমন নেই, তেমনি ভয়ও বড় কম নয়। কিন্তু কিরণ বসু এ বাড়িতে আসার পর থেকে মনে হলো, বয়স যতই হোক, মানুষের বেঁচে থাকার উৎসাহ কখনোই ফুরোয় না। সে চাইলে এবং অবস্থা অনুকূল হলে জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে পারে সে প্রাণপণে। কদিনের মধ্যে বাড়িটা নতুন রং এবং আসবাবে ভেতর বাইরে কেবল ঝলমল করেই উঠল না, ওর তরুণ বয়সী আত্মীয়দের কলহাস্যে মনে হলো এর বয়সটা হঠাৎই কমে গেছে অনেকটা। দিন তিনেক এইভাবে কেটে যাওয়ার পর একদিন সকালে ভদ্রমহিলা আমাকে ডেকে পাঠালেন। ইতিমধ্যে ওর আত্মীয়রা বিদায় নিয়েছেন, উনি নিজের মতো গুছিয়ে নিয়েছেন সব। মাধবের মুখে শুনেছি ওর সর্বক্ষণের একটি কাজের মেয়ে আছে, মালতী, যে আজ প্রায় 7 বছর রয়েছে ওর সঙ্গে। কিরণ বসু শৌখিন প্রকৃতির মহিলা হলেও রান্নাটা নিজের হাতেই করেন। মালতী ওকে জোগাড় দেয় মাত্র। মেয়েটির বয়স 23-24 মনে হয়, সুশ্রী, যদিও রং কালো, মাইনে পায় 350 টাকা। বসুন। আমি দোতলায় ড্রয়িং রুমের দরজার সামনে দাঁড়াতেই উনি বললেন। তারপর হাসি মুখে একটা সোফা দেখিয়ে বললেন, এসে থেকেই ভাবছি আপনার সঙ্গে আলাপ করব, এই কদিন একেবারেই সময় পাইনি। আমি কথা বলবো কি, ওর মুখের দিকে তাকিয়ে থাকি। এর আগে জানলার ফাঁক দিয়ে দেখা আর এই সামনাসামনি চোখ মেলে অবলোকন করার মধ্যে যে তফাৎ অনেকখানি, তা বুঝতে পারি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এমন রূপসী মহিলা এই 56 বছরের জীবনে আর দেখেছি কিনা মনে করতে পারি না। তুলনায় আমার গায়ের রং অ আ ক খ লেখা স্লেটের মতো, চুল অর্ধেক পাকা। বলবার মধ্যে আমার দৈর্ঘ্য প্রায় 6 ফুট, আর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু সংযম বজায় রেখেছি বলে শরীরে আমার মেদ জমেনি এতটুকু। ব্যাস, এই মাত্র। মালতী দোরগোড়ায় দাঁড়িয়েছিল। চায়ের প্রস্তাবে আমি হ্যাঁ না বলার আগে উনি তার দিকে তাকাতে সে সেখান থেকে সরে যায়। এখন ঘরে আমরা দুজন। উনি মৃদুস্বরে প্রশ্ন করেন, আপনি একা থাকেন নিচে? দুজনেই ছিলাম। সৃষ্টিকর্তার তা সহ্য হলো না, সঙ্গীটিকে ডেকে নিলেন নিজের কাছে। ওর ফর্সা মুখ সঙ্গে সঙ্গে ম্লান দেখায়, সেই সঙ্গে রসিকতাটির মর্ম যে উপলব্ধি করেছেন তার জন্য চোখের তারা দুটি উজ্জ্বলতর হয়। আস্তে আস্তে বলেন, এই জায়গাটিতে আপনার সঙ্গে আমার মিল, আমিও একা। তবে আমার এই বিপর্যয় ঘটেছে বছর 15 আগে, তাই এতদিনে আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। এইরকম কথা এবং নীরবতার মাঝখানে ট্রেতে করে ধুমায়িত চা এবং টা আসে। উনি স্বাভাবিক ভঙ্গিতে চা তৈরি করে পেয়ালা সামনে এগিয়ে দিয়ে বলেন, নিন, দেখুন চিনি ঠিক হয়েছে কিনা। পেয়ালা হাতে নিয়ে বলি, আমি তো কিরণ বসু নাম শুনে ভেবেছিলাম জাঁদরেল কোনো পুরুষ মানুষ হবেন বোধহয়। 5 লাখ টাকা দিয়ে এ বাড়ি কিনতে পারার মতো মানানসই জবরদস্ত চেহারার কেউ। তাই বুঝি? উনি চোখ বড় বড় করে তাকান। আমার কথার ভঙ্গি যে ওর ভালো লাগে তা বুঝি। আসলে আমার নাম কিরণময়ী, কিন্তু ওটার মধ্যে কেমন একটা উপন্যাস উপন্যাস গন্ধ, তাই কেবল কিরণই ব্যবহার করি। চায়ে চুমুক দিতে দিতে দেখি ঘরের আসবাব এবং জানলার পর্দায় সুরুচির ছাপ। জিনিসগুলি যে বেশ দামি তাতে সন্দেহ নেই। অ্যাটর্নি হিসেবে পসার
নৃপেন বসুর ভালোই ছিল এবং স্ত্রীর জন্য যথেষ্ট সংস্থান রেখে গেছেন তা বুঝতে অসুবিধা হয় না। আমার একটা ফ্ল্যাট ছিল, কিন্তু সেখানে নানা ধরনের উৎপাত। আর আমার স্বামীর বহুদিনের শখ ছিল একটা নিজস্ব বাড়ি। তা নতুন বাড়ি কেনা তো সাধ্যের বাইরে, তাই পুরনো বাড়ি কেনা ঠিক হয়। ওর শখ আমিই পূরণ করেছি। হয়তো পরলোকে উনি শান্তি পাবেন। আমি মাথা নেড়ে ওর কথায় সায় দিই। বাড়িতে বাসিন্দা বলতে আমরা দুজন এক বাড়িতে থাকি। একে অপরকে চিনব না ভাবতে কেমন লাগে, তাই আপনাকে ডেকে পাঠালাম। আমি একটু উসখুস করি। ঘরে তখন আমরা মাত্র দুজন। মহিলার বয়স 50-এর নিচে হবে অনুমান করি। তার মানে আমার চেয়ে 7-8 বছরের ছোট। এখনো চেহারা এমন খরজলুস যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তার উপর ব্যবহার এত স্বচ্ছন্দ যা পুরুষ মানুষের পক্ষে অস্বস্তিকর। আপনার তো সব কাজ চাকরের ওপর ছেড়ে দেওয়া, উনি পেয়ালায় ঠোঁট ছুঁয়ে বলেন। আমারও তাই। এই ভারী শরীর নিয়ে একেবারেই খাটতে পারি না। তবে মেয়েরা সংসারে খুঁটিনাটির উপর যেমন নজর রাখতে পারে, ছেলেরা তেমন পারে না বোধহয়। তাই বলছি, যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় জানাতে দ্বিধা করবেন না। পরদিন কিরণকে এখানকার ব্যাংক, ডাকঘর ইত্যাদি চিনিয়ে দিই। ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারের কাজে সাহায্য করি। রেশন কার্ডের ঠিকানা বদল করায়। এসব সেরে বাড়ি ফেরার পর উনি বললেন, আসুন না, এক পেয়ালা কফি খেয়ে যাবেন। উপরে উঠতে উঠতে বলি, সেটা মন্দ প্রস্তাব নয়। আমার শ্রীমানটি তো ছুটি নিয়ে দেশে গেছে। এখন চা বা কফি খেতে গেলে আমাকেই তা বানাতে হবে। আর আমার হাতের জিনিস কোনো ভদ্রমহিলাকে অফার করলে তার উপর যে অত্যাচার করা হবে তাতে সন্দেহ নেই। কিরণ আওয়াজ করে হেসে ওঠেন। ওর হাসি যে এমন সুরে বাঁধা তাই প্রথম জানতে পারি। সেদিনের পর থেকে সন্ধ্যের সময় দোতলায় গিয়ে চা বা কফি পান করাটা নিয়ম হয়ে দাঁড়ায়। কোনো কারণে মালতী না থাকলে উনি নিজেই তৈরি করেন কফি। আর একটা ব্যবস্থা চালু হয়। উপরের মালতী বাজারে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করে, বাবু, আমি বাজারে যাচ্ছি, আপনার জন্য কি কিছু আনতে হবে? দিদি জিজ্ঞেস করতে বললেন। তেমনি আমার মাধব যখন কোনো কাজে বাইরে যায় তখন উপরে গিয়ে জেনে আসে, মাসিমা, আমি বাবুর জামা কাপড় আনতে যাচ্ছি লন্ড্রি থেকে, আপনার কি কিছু আনতে হবে? প্রথমে চা, কফি, পরে জলখাবার, শেষে রাতের খাওয়া। মাস তিনেক পর আবিষ্কার করি আমরা পরস্পরকে তুমি সম্বোধন করছি। একদিন রাতের খাওয়ার পর আমরা দুজন দোতলার বারান্দায় বসে আছি। আকাশে চাঁদ নেই, কিন্তু বাতাস বইছে প্রবল ভাবে। কিরণ হঠাৎ জিজ্ঞেস করে, একাকিত্ব বড় কষ্টের, তাই না? আমি জবাব দিই, সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমি তো মোটে। কথা থামিয়ে জিভ কেটে বলি, ইস, তুমি বলে ফেললাম। জবাবে ও কেবল ডাগর দুই চোখ মেলে তাকিয়ে থাকে আমার দিকে। আর একদিন কিরণ বলে, একটা ব্যাপার লক্ষ্য করেছো? আমাদের মেলামেশার পর থেকে মাধব মালতীরও কেমন ভাব হয়ে গেছে। হেসে বলি, হ্যাঁ, দুজনে এখন দেখি সময় পেলেই গুজগুজ ফুসফুস করে। আমাদের নিচে যদি কোনো জিনিস না থাকে তবে অমনি মাধবের বাই চাপে সেটা উপর থেকে জোগাড় করার। এই তো কাল বলল, আমাদের দুধটা কেটে গেছে সকালে,
চায়ের জন্য দুধ নেই, দেখি উপরে একটু দুধ পাই কিনা। আসলে ওটা মালতীর সঙ্গে গপ্প জমাবার একটা ছুতো। কেননা কৌটোয় গুঁড়ো দুধ ছিল, সেটা গুলে স্বচ্ছন্দে কাজ চালানো যেত। মুখে হাত চাপা দিয়ে হেসে কিরণ বলে, ও মা, তাই নাকি? ভারী দুষ্টু তো। আমি চোখ নাচিয়ে বলি, আমাদের চেয়ে বেশি নয়। আমরা কেমন ডুবে ডুবে জল খাচ্ছি। ডাগর চোখে ভ্রুকুটি হেনে কিরণ বলে, তুমি ভারী অসভ্য। তা আমার মালতীও কম যায় না। সেদিন ফ্রিজে পুডিং রাখতে রাখতে কি বলে জানো? বলে, জানো মা, নিচের বাবু না পুডিং খেতে খুব ভালোবাসে। কি করে জানলি? সেদিন মাধবকে বলেছিল, অনেকদিন তো পুডিং করিসনি, আজ কর না একটু। তা ও ছোড়া তো ফাঁকিবাজ কম না। অমনি বলতে লাগলো, এটা নেই সেটা নেই, পরে একদিন করবো খন। মৃদুস্বরে কিরণ বলে, তা আমাদের তো আজ পুডিং হয়েছে, নিচে দিয়ে আয় না এক বাটি। ঠোঁট ফুলিয়ে মালতী বলেছে, এক বাটি দিলে কি করে হবে শুনি? লোক তো দুজন। দুহাতে দুটি বাটি নিয়ে একতলায় নেমে আসে মালতী। তখন আমি পাড়ায় একটা চক্কর দিতে বেরিয়েছি। একতলায় মাধব একা। পুডিংয়ের বাটি যথাস্থানে রেখে বাগানের সিঁড়ির উপর বসে দুজনে গল্প করে যায় ঘন্টার পর ঘন্টা। আর একদিন কিরণ বলে, তোমার বউ দেখতে খুব সুন্দর ছিল তাই না? আমি লুচি ছিঁড়ে মাংসের বাটিতে ডুবিয়ে জবাব দিই, তোমার মতো না। ইস! আমার পাতে আরো দুখানা লুচি দিয়ে কিরণ মুখভঙ্গি করে, ছেলেদের কেবল বাড়িয়ে বলা। আমি একটা হাড়ের ভেতরের মজ্জাটা চুষতে চুষতে বলি, আমি না হয় বাড়িয়ে বলছি, কিন্তু আয়না তো আর তা বলবে না, তাকেই জিজ্ঞেস করো। ও আমার বাটিতে আরো কয়েক টুকরো মাংস ঢেলে দিয়ে বলে, না না, ইয়ার কি নয়, বলো না, তোমার বউ কেমন দেখতে ছিল? খুব ভাব ছিল তোমাদের, না? তা হয়তো ছিল, কিন্তু তুমি এটা কি করছো? এত আমি খেতে পারি? এত মাংস? আহা, কি এমন দিয়েছি? কিরণ ঠোঁট ফোলায়, মোটে তো এক বাটি। এক বাটি? ঠিক, কিন্তু তার আকারটা দেখেছো? গামলা হার মেনে যায়। আমার বয়স হয়নি? বয়স? হুঁ, 50 আবার একটা বয়স নাকি পুরুষদের? আজকাল 70-এও লোকে টান টান থাকে। আমাদের ভাব যত জমে উঠতে থাকে, ওর আত্মীয়দের যাতায়াত তত কমতে থাকে। ওরা হয়তো এসে দেখে ওর ঘর বন্ধ, আমরা দুজনেই বেড়াতে বেরিয়েছি। বাড়িতে শুধু মাধব আর মালতী। বাড়ি ফিরে মালতীর মুখে এ খবর শুনে কিরণ জিভ কাটে। ইস, কি লজ্জা! ওরা কি ভাবলো বলতো? বুলাটা আবার ভারী ঠোঁট কাটা, হয়তো চতুর্দিকে এ খবর রটিয়ে বেড়াবে। এক্ষুনি ওকে ফোন করতে হয়। মাথা নেড়ে আমি বলি, এভাবে চলে না। অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা হলে লোকে তা গ্রাহ্য করে না, কিন্তু বুড়ো বয়সের মানুষরা একটু কাছাকাছি বসেছে কি, তাদের ইটপাটকেল খেতে হয়। মুখ কালো করে কিরণ বলে, এখন উপায়? উপায় একটাই, আমাদের বিয়ে করে ফেলা। লজ্জায় মাটিতে মিশিয়ে গিয়ে কিরণ বলে, তা কি হয়? মাঝে মাঝে পরিস্থিতি এমন গম্ভীর হয়, আবার ফের তরল হতেও দেরি হয় না। একদিন কি কথায় কিরণ বলে, তোমার স্ত্রীর ছবি দেখাবে বলেছিলে, দেখালে না। ওই তো দেয়ালে একখানি মাত্র টাঙানো দেখেছি। বিয়ের সময়কার ছবিগুলো দেখাও না একদিন। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলি, দেখানোর মতো কিছু নয়, খুবই সাধারণ দেখতে ছিল।
তোমার ধারে কাছে আসে না। একদিন আমার পীড়াপিড়িতে ওর বিয়ের ছবি দেখানোর জন্যে আলমারি খুলে অ্যালবাম বার করেছিল কিরণ। অজস্র ছবি, বিয়ের দিন এবং তারপর বাড়ির ছাদে, বারান্দায়, বাগানে নববধূ হিসেবে তোলা রাশি রাশি ছবি। ওর দেওরের খুব দামি ক্যামেরা ছিল। সুন্দরী বৌদিকে পেয়ে মনের স্বাদ মিটিয়ে ছবি তুলেছে। বাবা, কত রকমের শাড়ি তোমার! ছবি দেখতে দেখতে মুগ্ধ বিস্ময়ের সঙ্গে বলি আমি। দেখবে আমার শাড়ি? হঠাৎ যেন কিরণের বয়স কমে যায়। ডিভানের ওপর বসেছিলাম আমরা দুজনে। সেখান থেকে উঠে প্রায় চকিতা হরিণীর গতিতে আলমারির কাছে গিয়ে পাল্লা খুলে দুহাত ভরে শাড়ির পাজা বার করে সে। দিয়ে থুয়ে কত রয়ে গেছে দেখো। বলতে বলতে সে শাড়ির পাহাড় মেলে দেয় খাটের ওপর। শাড়ির স্টক দেখে মাথা ঘুরে যায় আমার। সিল্ক, বেনারসি, টাঙ্গাইল, টিস্যু, রং ও নকশার অফুরন্ত প্রবাহ যেন। কিরণ খুব আগ্রহের সঙ্গে এক একটার ভাঁজ খুলে কোলের ওপর মেলে দেখায়। দেখেছো? এটা ঢাকাই জামদানি, এটা ঘাটচুলা, এটা বালুচুরি। আমি শুধু শাড়ি দেখি না, সেগুলোর রং ঠিকরে পড়ে কিরণের ফর্সা সুন্দর মুখ কেমন দেখায় তাও দেখি। হঠাৎ আমার কি হয়, কিরণের কোলের উপরে মেলে রাখা একটা শাড়ির প্রান্ত ওর মাথার উপর তুলে দিয়ে বলি, দেখি দেখি ঘোমটা দিলে তোমাকে কেমন দেখায়। ও সঙ্গে সঙ্গে লজ্জায় অবশ হয়ে যায়। যা, কি হচ্ছে বলে আমার গায়ের উপর ঢলে পড়ে। ওকে ঘোমটা দেওয়ায় তো ওর রূপ আরো খুলেই ছিল, কিন্তু গভীর লজ্জায় আচ্ছন্ন হলে যে কোনো নারীকে কি অপূর্ব দেখায় তা আমি সেই প্রথম জানতে পারি। কি ভাগ্যি মাধব আর মালতী দুজনেই তখন ছিল বাইরে। আমি ওকে দুহাতে জড়িয়ে ধরতে ও আমার কানে কানে বলে, এরপরে কিন্তু আর পিছিয়ে যাওয়া যায় না। আমি ওর হাতটা শক্ত করে ধরে বলি, আমি সামনের দিকেই পা ফেলতে চাই। পরদিন সকালে ব্রেকফাস্ট পর্ব মিটে যাওয়ার পরে এই নিয়ে আলোচনা হয়। কিরণ তখন অনেকটা সামলে নিয়েছে। টোস্টে কামড় দিয়ে বলে, আমার কোনো পিছু টান নেই। আমার আত্মীয় যারা, তারা প্রায় সবাই আমার কৃপা প্রার্থী। সুতরাং আমি প্রস্তুত। কপালের উপর থেকে রেশমের মতো মিহি চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার চিন্তা কেবল একটা ব্যাপার নিয়ে। সাগ্রহে প্রশ্ন করি, কি নিয়ে চিন্তা কিরণ? আমার অবস্থা? সত্যি তোমার তুলনায় আমি? সে আমার মুখে হাত চাপা দিয়ে বলে, ছি সুধন্য, ছি, তুমি আমাকে এত নীচ ভাবো? মেয়েরা যখন যাকে ভালোবাসে তখন গোটা অন্তর দিয়েই তাকে চায়, এ কি তুমি জানো না? কিন্তু ছায়াকে আঁকড়ে ধরে তো দিন কাটানো যায় না, যায় কি? একটা গভীর শ্বাস ফেলে সাদা দেয়ালের দিকে তাকিয়ে মাথা নাড়ে সে। অসুবিধে সেখানে নয়। যা নিয়ে আমার দ্বিধা তা হলো আমার শরীর। তুমি জানো না বোধহয় সুধন্য, আমার বুকের অসুখ আছে। একটা বড় অ্যাটাক হয়ে গেছে এর আগে। ডাক্তার বলেছে সাবধানে থাকতে। আমার ভাবনা, তোমার জীবনে নতুন করে বিড়ম্বনা না নিয়ে আসি আমি। আমি ওর হাতে চাপ দিয়ে বলি, দূর, ওসব কথা কেউ ভাবে? অসুখ বিসুখ কার না হয়, তা বলে কি মানুষ জীবনের ভোগ থেকে নিজেকে সরিয়ে নেয়? ওসব বাদ দাও। ঈশ্বরই আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন, তার আশীর্বাদে নিশ্চয়ই আমরা সুখী হব। ঠিক হয় মাধব আর মালতীকে কিছু টাকা দিয়ে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হবে। আমরা একসঙ্গে থাকার পর
আর ওদের এ বাড়িতে রাখা ঠিক হবে না। ওরা যাতে বিয়ে করে ভালোভাবে সংসার পাততে পারে তার জন্য ওদের 10,000 টাকা দেওয়া সাব্যস্ত হয়, আর কিছু জিনিস। তারপর আমরা রেজিস্ট্রি বিয়ে করে একসঙ্গে থাকতে পারবো। কিরণ টেলিফোনে ওর ভাইজির সঙ্গে কথা বলে নেয়। মালা আধুনিকা। সে প্রচন্ড খুশি হয়ে পিসিকে অভিনন্দন জানায়। কিরণের বৌদিও জানান তিনি এ খবরে দারুণ খুশি হয়েছেন। আমার আত্মীয়দের মধ্যে আমার এক সমবয়সী পিস্তুত ভাই নিমু আমার অন্তরঙ্গ। তাকে ছাড়া আর কাউকে এ খবর জানানো দরকার মনে করি না। নিমু সানন্দে রাজি হয় বিয়েতে আমার তরফে সাক্ষী হতে। বিয়ের দিন সকালেই মাধব আর মালতী চলে যাবে ঠিক ছিল। সকাল 9টা নাগাদ ওরা জিনিসপত্র বাঁধাছাদা করে তৈরি। মাধব খুব করিতকর্মা। সে ইতিমধ্যে বেলেঘাটায় তাদের একটা বাসা ঠিক করে ফেলেছে। ট্যাংরার একটা চামড়ার গুদামে 700 টাকা মাইনের একটা চাকরিও তার রেডি। ম্যারেজ রেজিস্টার আসবেন সকাল 10টায়। নিমু তাকে সঙ্গে করে নিয়ে আসবে। মালা আর তার বন্ধু দেবলীনা এসে গেছে 9টার মধ্যে। সকালে উঠে মালতী বাড়িটা ধুয়ে মুছে চকচকে করে রেখেছে। মাধব পাড়ার হরগৌরীতে খাবারের অর্ডার দিয়ে এসেছে। রেজিস্ট্রির পর্ব সারা হলে জলযোগের পালা। তারপর আমরা একটা ভাড়া গাড়িতে চড়ে বড় একটা হোটেলে গিয়ে দুপুরে খাওয়া সারবো। এরপর একটি চূড়ান্ত রোমান্টিক ইংরেজি ছবি দেখে গাড়ি নিয়ে গঙ্গার ধারে বেরিয়ে কোনো হোটেলে ডিনার সেরে বাড়ি ফেরা। সিনেমার টিকিট কাটা, হোটেল বুক, সব কাজ সারা। সকাল 9টায় ভাড়ার গাড়ি আমাদের দোরগোড়ায় এসে অপেক্ষা করছে। 9:30 হবে। স্নান সেরে আমি তরুঙ্গ খুলে ড্রাই ক্লিনিং থেকে আনা সিল্কের পাঞ্জাবি তাঁতের ধুতি পরছি। ঘাড়ে পাউডার ঢালতে ঢালতে সরমার দিকে চোখ পড়তে বলি, কিছু মনে করো না সরমা, বেঁচে থাকতে গেলে এসব করতে হয়। আমার জীবনে তোমার যে জায়গা ছিল তা আগের মতোই থাকবে, এটুকু বলতে পারি। সাজ কমপ্লিট। কিরণও নিশ্চয়ই সাজগোজে ব্যস্ত। মালতী, মালা দুজনেই ওকে সাহায্য করছে। ও রাতেই আমাকে বিশেষ করে বলে দিয়েছিল, তুমি কিন্তু একদম উপরে আসবে না। অনুষ্ঠান শুরু হওয়ার আগে তোমাকে দেখলে লজ্জায় মরে যাব আমি। আমি কানে কানে বলি, আর রাত্রে তখন কি করবে? ও জোরে আমায় একটা ঠেলা দিয়ে বলে, ধ্যাত অসভ্য। চুল ফেরানো হয়ে গেছে, গায়ে সুগন্ধি স্প্রে করছি। জানলা দিয়ে দেখতে পাচ্ছি মাধব মিষ্টির দোকানের লোকদের নিয়ে ভেতরে ঢুকলো। দোতলায় ক্যাসেটে সানাই বাজছিল। হঠাৎ তা বন্ধ হয়ে গেল। শশব ব্যস্তে উপর থেকে নিচে নেমে এলো মালতী। এক ধাক্কায় আমার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে ভয়ার্ত গলায় বলল, দাদা বাবু, শিগগির উপরে চলুন, দিদিমণি কেমন করছে। তার মুখ চোখের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। কোচা কাছা সামলে উপরে গিয়ে দেখি কিরণ খাটের ওপর এলিয়ে পড়ে আছে। সদ্য পাট ভাঙা একটা বেনারসি তার গায়ে আলগাভাবে জড়ানো। চোখ দুটি বোজা, কপালে বিন্দু বিন্দু ঘাম। পাশে কাত হয়ে পড়ে সিঁদুর কৌটো। 10 মিনিটের মধ্যে বড় ডাক্তার এবং ম্যারেজ অফিসার একসঙ্গে বাড়িতে ঢোকেন। পেছনে মালা, নিমু এবং আরো কে কে। ডাক্তার বুক, নাড়ি ইত্যাদি পরীক্ষা করে গম্ভীর মুখে রায় দেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক। মিনিট 10 আগেই সব শেষ হয়ে গেছে। হঠাৎ কোনো কারণে উত্তেজিত হয়ে পড়েছিলেন বলেই বোধহয়
অঘটন ঘটেছে। ম্যারেজ রেজিস্ট্রারির ফিয়ের 200 টাকা তার হাতে দিয়ে বলি, একটা ডেথ সার্টিফিকেট তো লিখে দিতে হয় ডাক্তারবাবু, নইলে দাহ করতে গিয়ে ঝামেলা হতে পারে। ম্যারেজ রেজিস্ট্রার ও ডাক্তারবাবু চলে গেছেন। কিরণ নিষ্প্রাণ দেহ নিয়ে শুয়ে আছে, দু চোখ তার বন্ধ। ওই চোখ খুলে সে কোনোদিন আর এই পৃথিবীর আলো, সৌন্দর্য আর প্রিয়জনদের মুখ দেখবে না। পরনে তার বিয়ের অসমাপ্ত সাজ, আসন্ন সুখের আবেগ তার অসুস্থ হৃৎপিণ্ড বহন করতে পারেনি, থেমে গেছে চিরতরে। দুটি বিষণ্ণ নিঃসঙ্গ মানুষ পরস্পরকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচতে চেয়েছিল। এই পৃথিবীটাকে তাদের আরো ভালো লাগার বাসভূমি করে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু সুখের দরজায় পা রাখতেই সব আলো নিভে গিয়ে থেমে গেল ক্যাসেটের সুরেলা সানায়। অদ্ভুত এক স্থির ও শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে চিরকুবে আচ্ছন্ন কিরণ বসুর প্রিয় মুখটির দিকে। গল্পটি এখানেই শেষ হলো। চলে যাওয়ার আগে একটি ছোট্ট আপনাদের যদি আপনাদের বিশেষ কোনো লেখকের লেখা কোনো গল্প শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের যদি লেখা নিজস্ব কোনো গল্প থাকে যেটি আপনারা গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সে সমস্ত গল্পগুলি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সমস্ত শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে। খুব শিগগিরই হাজির হব আমি আমার পরবর্তী গল্প নিয়ে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।